মানুষ ডাক্তার হতে চায় হলো প্যারাগ্রাফে এবং এসেতে, ডাক্তার হবে এবং গ্রামে চলে যাব। কিন্তু বাস্তবে ডাক্তার হতে চাওয়ার মতো খুব বড় ফ্যাক্টর কি আসলে সমাজে আমরা দেখি কিনা। বলতো না যে আজ থেকে 100 বছর আগের যে এসএসসি পাস, মাস্টার ডিগ্রি পাসের সমান। আব্বুর সাথে কথা বললাম যে আমি কিন্তু মেডিকেল প্রিপারেশন নিব, এটা একটা রিস্ক থাকে। 2012-তে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল, কিন্তু রেজাল্ট হওয়ার পরের দিন স্বাস্থ্যমন্ত্রী বললেন যে এবছর আর কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে না, এসএসসি এইচএসসি রেজাল্টের ভিত্তিতে মেডিকেল চান্স হবে। এইচএসসি 11 এটা মেনে নিল না। 2012-তে একটা প্রবল তীব্র আন্দোলন গড়ে তোলা হয়েছে। আগে 1.5 লক্ষ 1,20,000 30,000 বাচ্চা পরীক্ষা দিত, ঢাকা মেডিকেলে চান্স পেত 100 জন, 150 জন। আমার কাছে এটাকে আনঅ্যাচিভেবল মনে হতো। 23 নভেম্বর আমার পরীক্ষা, 3 নভেম্বর আমি ঢাকায় আসলাম। আমি যখন বাস থেকে নামি তখন আমার গায়ে জ্বর। 5 তারিখে যখন জ্বর তীব্র হয়ে গেল, ডাক্তার আমাকে যেটা বললো, তোমার তো খুবই পক্স, তুমি তো এভাবে বাসায় থাকতে পারবে না, তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও। এবার দেখা গেল যে পক্স সেরে যাচ্ছে কিন্তু জ্বর এখনো আছে। টেস্ট করে ব্লাড রিপোর্টে ধরা পড়লো যে এবার আমার টাইফয়েড। আব্বুকে শুধু বললাম, আব্বু মেডিকেল ভর্তি পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন ফাঁস হয়, তো আব্বু বললো তোমার সিট কয়টা? আমি বললাম 3300। বললো যে 3299 জন যদি প্রশ্ন পায়, একজন তো প্রশ্ন সেটা চান্স পাবে, ওটাই তোমাকে হতে হবে। স্বপ্ন যদি বড় হয় তাহলে স্বপ্ন পূরণের পথটাও বড় হয়। আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। তবে স্বপ্ন পূরণের পথটা সহজ নয় এবং এই পথের গল্পে জড়িয়ে থাকে অধ্যবসায় এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে নিজেদের সেরা প্রস্তুতিটা নেওয়া। আজকে এসিএস স্টোরিসে আমাদের সাথে আছেন এমন একজন ডাক্তার যিনি ডাক্তারি পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে জড়িত আছেন এবং হাজারো শিক্ষার্থীকে তাদের স্বপ্নের এমবিবিএস এর যাত্রায় পৌঁছাতে সাহায্য করেছেন। তিনি আর কেউ নন, আমাদের এসিএস মেডিকেল অ্যাডমিশন ব্যাচের সবার প্রিয় শিক্ষক ডক্টর তোফায়েল ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রান্ত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে আমি আপনার উদ্দেশ্যে বা আপনার যে সমস্ত দর্শকরা হয়তো আপনাকে চেনে না তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রান্ত। আগে যে আজকে এসিএস স্টোরির এই এপিসোডে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যারা আমার সাথে পরিচিত তারা তো আমাকে চেনেই, যারা চেনে না তাদের জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ডক্টর তোফায়েল আহমেদ। প্রিয় ছোট্ট ভাই আপুরা, তোমরা সামনে আমি জানি না এইচএসসি কত যে এই মুহূর্তে দেখছো, বাট আমি এইচএসসি 12। আমার কলেজ ছিল রাজগুত্র মডেল কলেজ। আমি এইচএসসি 2012-তে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই, জাতীয় মেধায় 5ম হয়ে। তারপরে ঢাকা মেডিকেল কলেজে 5 বছর পড়ে ইন্টার্নশিপ করে আমি সরকারি চাকরিতে যোগদান করি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে। বর্তমানে আমি মেডিকেল বিষয়ে উচ্চতর শিক্ষা নিচ্ছি, নিউরোলজি বিষয়ে এফসিপিএস করছি। পাশাপাশি তোমাদেরকে পড়ানো এটা আমার প্যাশন। আমি 2018-তে ডিএমসি ড্রিমার শুরু করি, আর 2023 থেকে তো এসিএস এর সাথে পথ চলা। তো আপাতত ডিএমসি ড্রিমার্স, এসিএস, পড়ালেখা সব কিছু নিয়েই, মানে এই জনরার মধ্যেই আমি আছি। ভাইয়া, আমার এইচএসসি হচ্ছে 2020, তো আপনি 2012 এবং এখনো আপনি পড়াশোনা করতেছেন। তো এই বিষয়টা কি সত্যি যে ডাক্তার হলে সারা জীবনই আসলে পড়াশোনা করতে হয়? আচ্ছা, আমি খুব খুশি হতাম যদি বলতে পারতাম যে এই কথাটা সঠিক না। সত্যি কথা হলো যে সারা জীবন হয়তো বা এখন আমি যেরকম পড়তে হচ্ছে আমাকে, বা এমবিবিএস লাইফে যেমন পড়তে হচ্ছে, এতটা রিগারাস পড়ালেখা করতে হবে না। তবে এটা সত্য যে ডাক্তারদেরকে নিয়মিতই, যেহেতু রোগ প্রতিনিয়ত চেঞ্জ হয়, তো নিয়মিত সেই রোগ নিয়ে পড়ালেখা করতে হয়। এবং একাডেমিক পরিবেশে থাকলে, বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, আমাদের স্যাররাও যখন আমাদেরকে কোনো একটা রোগের বিষয়ে পড়াতে আসেন, তাদেরকেও কিন্তু সেই বিষয়ে পড়ালেখা করতে হয়। তো পড়তে হবেই। এবং বাস্তবতা হলো যে আসলে পড়লেই, যে যিনি যত বড় ডাক্তার, তুমি বাংলাদেশে যত বড় বড় বিখ্যাত ডাক্তারকে চেনো, সবাই খুব ভালো একাডেমিশিয়ান, ক্লিনিশিয়ান তো বটেই, তারা ভালো রোগীর রোগ তো ধরতে পারেই, পাশাপাশি তারা খুব ভালো শিক্ষকও এবং তারা নিয়মিত পড়ালেখা করে। তো এটা সত্যি। তবে ব্যাপারটা এমন না যে এমবিবিএস যেমন ওই ঘন্টা ধরে পড়তে হবে, ব্যাপারটা তা না। তবে একটু পড়ালেখার সাথে আপডেটেড থাকা। আরেকটা ব্যাপার যেটা আমার আপনার কথা শুনে মনে হলো যে ডাক্তারি পড়াটা প্রচন্ড প্যাশনের একটা ব্যাপার। আপনার যদি প্রথম থেকে প্যাশনটা ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি আসলে এই জার্নিটাতে ফিট ইন করতে পারবেন না। সো ওইখান থেকে আপনার গল্পটা একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা শুনতে চাই যে কিভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি একজন ডাক্তার হবেন এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে আসা, এই গল্পটা কিভাবে শুরু হলো? আমি নিজেই সন্দিহান তুমি যে প্রশ্নটা করলে এক্স্যাক্টলি, যে ডাক্তারি পড়াটা আসলে প্যাশনের ব্যাপার কিনা। এরকম জরিপ আমি দেখিনি, কিন্তু যদি কোনো জরিপ চালানো হয়, মানুষ ডাক্তার হতে চায় হলো প্যারাগ্রাফে এবং এসেতে, যে আমি ডাক্তার হব এবং গ্রামে চলে যাব, কারণ সেটা বইয়ে ওভাবেই লেখা থাকে। আমাদের তো সৃজনশীলতা ছোটবেলা থেকেই কম, বা কম তৈরি করার সুযোগ দেওয়া হয়, সেই জন্য সবাই আসলে ওই ছোটবেলায় প্যারাগ্রাফে যেটা লেখা লিখে। কিন্তু বাস্তবে ডাক্তার হতে চাওয়ার মতো খুব বড় ফ্যাক্টর কি আসলে সমাজে আমরা দেখি কিনা। কিন্তু তুমি যদি আমাকে বলো যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিভাবে ডাক্তার হয়, বা বেশিরভাগ বাচ্চা কিভাবে ডাক্তারিতে পড়তে যায়, সত্য কথা হলো যে এটা ওই তার বাবা মা বা পারিবারিক একটা চাপে এবং আরোপিত। এবং আরেকটা ব্যাপার, কমজনই কিন্তু নিজের প্যাশনটা কোথায় সেটা বুঝতে পারে। যেমন ধরো, অনেকেই বলে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বুয়েটে পড়বো, বাট এখানে কিন্তু বুয়েটে পড়াটা হলো তার প্যাশনের জায়গা, কিন্তু ইঞ্জিনিয়ারিং কিন্তু ওর যে ভালো লাগবেই, ম্যাথ ফিজিক্স পছন্দ, আমি দেখি যে অনেক ক্ষেত্রেই সেটা সত্য না, কিন্তু ওর লক্ষ্য হলো বুয়েটে পড়া। তো বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে এটা আরোপিত। আমিও বলবো যে আমারটা আসলে আরোপিতই। আসলে আমার আব্বু বা আমার দাদা ডাক্তার ছিলেন না,
কিন্তু ওই যে থাকে না আগের দিনে বলতো না যে আজ থেকে 100 বছর আগের যে এসএসসি পাস সে এখন মাস্টার ডিগ্রি পাসের সমান। তো আমার দাদা ওই প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, তো তিনি অত্র এলাকার অন্যতম শিক্ষিত ব্যক্তি ছিলেন। তো তিনি হয়তোবা, আমি এখন নিশ্চিত না, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথির কিছু ঔষধ তার কাছে থাকতো, গ্রামের লোকজন তাকে ডাক্তার হিসেবে জানতো। এবং তিনি ধরো একটা অ্যান্টিবায়োটিকের 2 ডোজ দিলেই গ্রামের লোক সুস্থ হয়ে যেত। তো আমার বংশে আমি বড় ছেলে, তো ছোটবেলা থেকে আমি জানি যে আমাকে ডাক্তার হতে হবে, এটা আসলে আরোপিতই। তবে তুমি যদি আমাকে এখন বলো, আমি ঢাকা মেডিকেলে পড়ার পরে এখন আমি প্রায় এমবিবিএস পাশ করার পরে 6 বছর হয়ে গেছে। আই ফিল লিটারালি মানে ব্লেসড যে আল্লাহ পাক আমার বাপ মাকে এটা কবুল করেছেন। আমি এটা ইচ্ছা করেছি যে আমাকে ঢাকা মেডিকেলেই পড়তে হবে, আমি আর অন্য কিছু চিন্তা করিনি। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মানে এই পেশাতেই আমি আসলে বিলং করা ঠিক আছে। আমার অসংখ্য বন্ধু বান্ধব বুয়েটে পড়েছে, অসংখ্য বন্ধু বান্ধব ভার্সিটিতে পড়েছে, আর্মিতে পড়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ঠিক জায়গাতেই আছি এবং আই এম হ্যাপি উইথ ইট। এই মুহূর্তে এটা আমার প্যাশন বলতে পারো। আমি যতটুকু জানি আপনি তো ঢাকা মেডিকেল ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলেন, মানে আপনার কাছে আরো সুযোগ ছিল। এইচএসসিতে তো আসলে আমরা যেটা পড়ি, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তো আমার লক্ষ্য ছিল এইচএসসিতে খুব ভালো মতো পড়া। এইচএসসিতে ভালো মতো পড়ে যখন টেস্ট পরীক্ষা হলো, তখন আমি বাবার সাথে আব্বুর সাথে কথা বললাম যে আমি কিন্তু মেডিকেল প্রিপারেশন নিব। মেডিকেল প্রিপারেশনের কিন্তু এটা একটা সত্যি কথা, এটা একটা রিস্ক থাকে, কারণ মেডিকেল প্রিপারেশনটা হলো সম্পূর্ণ এক প্রান্তে, বাকি সবগুলো এক প্রান্তে, কারণ সবগুলোতে ক্যালকুলেটিভ ম্যাথ করতে হয়। ইঞ্জিনিয়ারিং এ তো হাইয়েস্ট লেভেলের ক্যালকুলেটিভ ম্যাথ করতে হয়, ভার্সিটিতে মডারেট লেভেলের, কারণ মেডিকেলে মোটেই সেরকম কিছু না। কিন্তু ওই যে আমার এইচএসসিতে পড়াটা ভালো ছিল, সেই জন্য আমি একটা যাত্রা বেঁচে গেছি, কারণ আমাদের বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার কথাই ছিল। গল্পটা খুবই মজার। 2012-তে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল, রেজাল্ট পেলাম যে রাজুক কলেজ থেকে আমি গোল্ডেন পেয়েছি। দ্যাট ইজ ফাইন। এর মধ্যে মেডিকেল প্রিপারেশন শুরু করেছি, কারণ এইচএসসি শেষেই মেডিকেল প্রিপারেশন শুরু হয়, রেজাল্ট হয় 2 মাস পর, আর 2 মাস পর মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার কথা। রেজাল্ট হলো, কিন্তু রেজাল্ট হওয়ার পরের দিন থেকে টিভিতে একটা স্কল আসছে যে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে এবছর আর কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে না, এসএসসি এইচএসসি রেজাল্টের ভিত্তিতে মেডিকেল চান্স হবে। এখন এটাতে খুশি হব নাকি কষ্ট পাবো আমি বুঝে উঠতে পারলাম না। আমার বন্ধু বান্ধব অনেকে খুশি হয়ে গেল, কারণ রাজুক কলেজে ওই এসএসসির রেজাল্টের ভিত্তিতে ভর্তি করে, মানে যারা টপার তাদেরকে রাজুক কলেজ নেয়। আবার এইচএসসিতেও আমরা ধর গোল্ডেন পেয়েছি, তো আমরা তো এসএসসিতে ধরো টপার, আমি বোর্ডে প্লেস করেছিলাম দিনাজপুরে, আমি নিশ্চিত যে এইচএসসি তো আমার রেজাল্ট ভালো হবে, তার মানে কি আমি তো চান্স পাবোই, ভর্তি পরীক্ষা হলে তো আমি চান্স নাও পাইতে পারি। তো আমার কিছু বন্ধু বান্ধব তো ফোন করে কংগ্রেচুলেশন দিয়ে দিল, একে অপরকে আমরা কংগ্রেচুলেশন দিয়ে দিলাম যে ডাক্তার। কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল যে ধরো লিওনেল মেসি এই এন্ড থেকে বল কাটায় নিয়ে গেল, যখন শর্ট করবে সামনের গোল পোস্ট নাই, মানে এখন ও করবেটা কি? সেকেন্ড টাইমার যারা, আমরা তো এইচএসসি 12, এইচএসসি 12, এইচএসসি 11, এটা মেনে নিল না, যেটা কিভাবে সম্ভব? আমরা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, এখন আপনি, এবং এটা তো ট্রান্সপারেন্ট না, কে কত মার্ক পেয়েছে এটা কিন্তু কেউ জানতো না। রাজুক কলেজ বোর্ড থেকে কালেক্ট করতো, আমরা জানবো না, ভিতরে একটা বাংলাদেশে তো একটা ইস্যু থাকেই, এটা তো ট্রান্সপারেন্ট না। যদি আমি আমার মার্ক জানতাম, দ্যাটস ফাইন, আপনি মেধা তালিকা দিবেন, আমরা সব জানবো। 2012-তে একটা প্রবল তীব্র আন্দোলন গড়ে তোলা হয়েছে, আমাদের বাড়ি ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড টাইমার ছিল, আমার বন্ধু পরবর্তীতে, এবং ওই আন্দোলনে সরকার নথি স্বীকার করতে বাধ্য হয়, এবং 1 মাস পুরো এ লেভেলে কাটানোর পরে আবার দেখলাম যে আবার গোল পোস্ট চলে আসছে, মানে বল অলরেডি ডিফেন্ডারদের পায়ে চলে গেছে। এবং ওই বছর যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু ডিউ টাইমে নিতে পারলো না, কারণ ওই আন্দোলনের কারণে বাকি সবাই ডেট দিয়ে দিয়েছে, মেডিকেল ডেটগুলা লস্ট হয়ে গেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা হলো সবার শেষে, বাধ্য হয়ে তখন আমাকে বাকি ভার্সিটিতে, আইইউটিতে, ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে হয়। ওই এইচএসসিতে যে আমি ভালো করে ম্যাথ করছিলাম সেটি আমাকে সাহায্য করে। পরে আমি ওগুলোতে সবগুলোতে চান্স পাই, কিন্তু ভর্তির ডেটগুলো ছিল হলো মেডিকেলের পরে, তো আমাকে আর ভর্তি হতে যেতে হয়নি। একদম ফার্স্ট ইয়ার বাচ্চা কাচ্চারা আমাকে প্রশ্ন করে যে ভাই আমি তো মেডিকেলে পড়বো, আমি কি ম্যাথটা ওভাবে করবো কিনা, ফিজিক্সটা ওভাবে করবো কিনা, কেমিস্ট্রিটাকে ওইভাবে পড়বো নাকি আমি আপনার মানে মেডিকেল স্টাইলে পড়বো। ইউ নেভার নো সামনে কি আসতে যাচ্ছে। এইটা যদি আমি না পড়তাম তাহলে কিন্তু বাকিগুলো তো চান্স পেতাম না, আমার মোরালি ভেঙে পড়তাম, এবং আলটিমেটলি মেডিকেলেও হয়তো থাকতো না, চান্স পেতাম না। এটা বাস্তবতা। তো সেই জায়গা থেকে ভাইয়া যে আপনার প্রস্তুতিটা, গল্পটা শুনলাম যে প্রস্তুতিটা আপনার ছিল শুরু থেকেই, কিন্তু মেডিকেল জার্নির জন্য আপনার যে পড়াশোনাটা, সেটা যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে আপনি কিভাবে পড়েছেন, বা যেমন আমাদের একটা ধারণা থাকে যে আমাদের 8-9 ঘন্টা করে পড়তেই হবে, 10-12 ঘন্টা পড়তে হবে, প্রচুর মুখস্থ করতে হবে, এমন সমাজে কিছু স্টিগমাটাইজড ধারণা আছে। তো যেহেতু আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, প্লাস নিজেও এই পরীক্ষাটা ক্র্যাক করেছেন এবং বেশ ভালোভাবে ক্র্যাক করেছেন, সেই জায়গা থেকে আপনি যদি একটু শিক্ষার্থীদের বলতেন। এই প্রশ্নটা তো খুবই কমন একটা প্রশ্ন প্রান্ত, আমি সবসময় এটা পাই, সেটা হলো যে ভাই আপনি কিভাবে পড়েছেন। বাস্তবতা হলো যে এই তথ্যগুলো আমাদের আসলে জানানোই উচিত, কারণ আমি জাস্ট 2012-র কথাটা বলি, মানে 12 বছরের পৃথিবী তো আপসাইড ডাউন চেঞ্জ হয়ে গেছে, আমি তো নিজেই দুইটা জীবনই দেখতে পাচ্ছি। 2012-তে ঢাকা মেডিকেল কলেজের কাউকে দেখা মানে সত্য কথা হলো অনেকটা ডেমিগড টাইপের। হ্যাঁ, তো আমি যেখানে অ্যাডমিশন টাইমে ক্লাস করতাম, সেখানে ঢাকা মেডিকেল 2 জন ভাই ক্লাস নিতে আসছিলেন। আমি আসলে ক্লাসে কি পড়াইছে আমি কিচ্ছু খেয়াল করি নাই,
একজন আমার এলাকারই বড় ভাই, পরবর্তীতে আমি চান্স পাওয়ার পরে জানছি, আমি ক্লাসে উনি কি পড়ালেন আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে তাকাইছিলাম যে ঢাকা মেডিকেলে কিভাবে পাওয়া সম্ভব, কারণ পরীক্ষা দেয় 1.5 লক্ষ বাচ্চা, আমাদের সময় প্রায় 1.5 লক্ষ দিত, এখন একটু কম দেয় হয়তো বা মানুষ কিছুটা প্র্যাগমেটিক হয়েছে মনে হয়, কিন্তু আগে 1.5 লক্ষ 1,20,000 30,000 বাচ্চা পরীক্ষা দিত। ঢাকা মেডিকেলে চান্স পেতে কতজন? 200 জন, 150 জন। তো পার্সেন্টেজ হিসেবে চিন্তা করো, মানে হোয়াট দে হ্যাভ ডান, আমার কাছে এটাকে আনঅ্যাচিভেবল মনে হতো। আমি তো এসএসসি পাশের পর থেকেই জানি, যখন আমি ঢাকায় পড়তে আসলাম, আমি রাজু কলেজের স্টুডেন্ট ছিলাম, আমার কিন্তু প্রথম লক্ষ্যই ছিল যে আমাকে মেডিকেলে টপ করতে হবে। দ্যাট ওয়াজ মাই অনলি ড্রিম। এইচএসসিতে A+, রাজু কলেজে ভালো করা, দিস উইল কাম ইভেনচুয়ালি, কিন্তু আমার মেইন লক্ষ্য ওটা। আমি এখনো পর্যন্ত আসলে নিজেকে ঈর্ষা করি, 2010 থেকে 12 রাজুকের ওই সময়টাতে আমি আমার জীবনে সেরা পরিশ্রম করেছি, এটাই হলো বাস্তবতা। হোস্টেলে থাকতাম আমি, হলে ঘুম থেকে ওঠা, কলেজে যাওয়া, আসার পর রেস্ট নিয়ে আবার পড়তে বসা, খেয়ে দিয়ে আবার ঘুমানো, উঠা, পড়তে বসা। দ্যাট ওয়াজ মাই 2 ইয়ার্স। এখন তো অনলাইনে যে পরিমাণ টিচারের অ্যাক্সেস, বাস্তবতা হলো যে ওই সময় এগুলোর সুযোগ ছিল না। এখন যেটা করছে, ওভারঅল অ্যাভারেজটা বেড়ে গেছে, সবাই হয়তো ভালো বুঝে, ওই সময় সবাই কিছুটা কমই বুঝতো, সেজন্য ইস্যু হয়নি। অনেক কিছু এখন আমি দেখি যে আমি তো এটা বুঝেই নাই ওই সময়, কিন্তু পার করে ফেলছি কারণ বাকিরাও বুঝে নেই। তো ওই 2 বছর তো আমি তুমুল পড়ালেখা করেছি, আমি অ্যাভারেজ 5-6 ঘন্টা ঘুমাতাম, বাকি সময় কলেজ, বাকি সময় পড়ালেখা করতাম, দ্যাটস ইট। এবং মূল স্টাইলই ছিল মূল বইটা ভালো করে পড়া, A to Z ভালো করে পড়া। এইচএসসির পরে তো এইচএসসিতে কলেজের একটা বিষয় ছিল, কোচিং টাইমে বা ওই 3 মাস বা 4 মাস যেটা অ্যাডমিশন টাইম আমরা বলি, বাজার করতে যাওয়া ছাড়া মানে অন্য কোনো সময় আমি ওই 4 মাসে নষ্ট করেছি। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, কারণ আমি সবসময় ভাবতাম যে মানে আমার পক্ষে আর করা কি বা সম্ভব। এখান থেকে আমি যেটুকু ছোট্ট ভাই বোন যারা ভবিষ্যতে অ্যাসপিরেন্ট যারা চিন্তা করছে যে মেডিকেল বা ডিএমসিতে পড়বে বা টপ করতে চায়, এটা ট্রিমেন্ডাস হার্ডওয়ার্কের বিষয় অবশ্যই। মানে কেউ যদি মনে করে জাস্ট এটা এমনি হবে, ও আসলে বোকার স্বর্গে বাস করতেছে। ও চান্স যখন পাবে না বা খারাপ করবে, বাকি জীবন সে যখন ভাববে যে আরেকটু করলে হতো, তখন ফার্স্ট ইয়ার থেকে বোঝা ভালো। রাইট, মানে আমি তো মেডিকেল স্টুডেন্ট না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমার ছিল। সো ওই রুমে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে যারা এসেছে তারা আসলে কতটুকু সিরিয়াস এবং ডেডিকেটেড। সো ওই রুমে না যাওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না যে কতটা হার্ড ওয়ার্কের মাধ্যমে এই শিক্ষার্থীরা আসে। আপনার ভর্তি পরীক্ষার দিনটা কেমন ছিল? কারণ এখানে তো বোঝাই যাচ্ছে যে আপনার একটা কনসিস্টেন্সি ছিল, একটা হার্ড ওয়ার্ক ছিল, কিন্তু ভর্তি পরীক্ষার দিনটা যদি আপনার স্মরণে থাকে যদি শেয়ার করতেন। আমি যেভাবে বললাম, ঘটনাটা কিন্তু এত স্মুথ না যে ধরো তুমি জাস্ট পড়ালেখা করবা আর চান্স পাই যাবা, দিনে 24 ঘন্টা পড়বা। আমি না 18 ঘন্টা পড়ছি, ধরো আমি 16 ঘন্টা পড়ছি, কেউ 17 ঘন্টা পড়বে, তাহলে তোফায়েল ভাই আপনি তো 5th হয়েছেন, আমি ফার্স্ট হবো। দুটো জিনিস আমার মনে হয়েছে যে আমাকে ঢাকা মেডিকেল চান্স দিয়েছে। একটা তো আমি ওই ইমেন্স পরিশ্রম করেছি, এটা তো আমি স্টিল না বিলিভ করি, কিন্তু সত্য কথা হলো কি, আমার চেয়েও ভালো পরিশ্রমী স্টুডেন্ট দুনিয়াতে আছে, মানে স্টিল নাও আছে, মানে আমারই ব্যাচমেটরা আমার চেয়ে বেশি পরিশ্রম করে। কিন্তু আমার নিয়ত সবসময় খুবই সলিড ছিল। মানে দিনে ধরো আমি সবসময় আল্লাহর কাছে অনেকবার করে পড়তে বসার আগে আমি দোয়া করতাম যে এই আল্লাহ আমাকে কবুল করো। মানে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ রীতিমতো বিরক্ত হয়েছে হয়তো আমার উপরে যে এই বেটাকে চান্সটা দিয়েই দেই, না হলে আমি পরীক্ষার আগের দিন মনে হচ্ছে আমি এটা ডিজার্ভ করি না। আমি তো 2 বছর পড়ালেখা করছি, কোনো সমস্যা নেই, তারপরে তো 2 মাস পড়লাম, তারপর তো স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে একটা মজা করলো। তো আমার এখনো মনে আছে তারিখটা, আমাদের পরীক্ষা হয়েছে 23 নভেম্বর, এর মধ্যে 20 অক্টোবরের সময় 2012-তে কুরবানির ঈদ হয়েছে। কুরবানির ঈদ করতে বাসায় গেছি, এই বন্ধের মধ্যে জানতে পারলাম যে না এবার পরীক্ষা হবে। আর এর মধ্যে ঢাকা ভার্সিটি পরীক্ষা আমি দিয়ে দিছি, মানে মেডিকেল পড়ালেখাটা আমি দূরে। 23 নভেম্বর আমার পরীক্ষা, 3 নভেম্বর আমি ঢাকায় আসলাম। দ্যাটস ফাইন, আমার বাড়ি পঞ্চগড়ে। পঞ্চগড় থেকে আমি ঢাকায় আসলাম, আমি যখন বাস থেকে নামি তখন আমার গায়ে জ্বর, আমি নিজে অনুভব করলাম যে দ্যাটস ফাইন, জ্বর হতেই পারে। 4 তারিখে আমি আবিষ্কার করলাম যে আমি ঢোক গিলতে গেলে ব্যথা করতেছে। 5 তারিখে আমি আবিষ্কার করলাম যে আমার গায়ে ছোট ছোট ফোস্কা হচ্ছে। 23 তারিখে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা, 9 তারিখে আর্ম ফোর্স মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেলটা সবার শেষে আর কি, মানে বাকি সব পরীক্ষা সব আগে। 5 তারিখে যখন জ্বর তীব্র হয়ে গেল, তখন আমি ওই সোহরাওয়ার্দী মেডিকেলে গেলাম দেখাতে। ডাক্তার বললো যে তোমার তো সিভিয়ার পক্স, পুরো শরীর জুড়ে পক্স, আমার পিঠে পক্স হয়েছে। আমি তো তখন তো ডাক্তার না, মানে আমি তো আর বুঝতেছি নিজের পক্স কি, নিজের ডাক্তারের কাছে যাওয়া লাগছে। নিজে ডাক্তারের কাছে গেলাম। 5 তারিখের ঘটনা, আমার তারিখগুলো স্পষ্ট মনে আছে। ডাক্তার আমাকে যেটা বললো, তোমার তো খুবই পক্স, তুমি তো এভাবে বাসায় থাকতে পারবে না, তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও। তো আমি বললাম যে না, আমার 9 তারিখে ভর্তি পরীক্ষা আছে। বললো কি ভর্তি পরীক্ষা? আমি বললাম যে আর্ম ফোর্স, তারপরে মেডিকেল। তো নিজেই ডাক্তার, ও একটা আমার সাথে মজা করলো, বললো তোমার এইচএসসি রেজাল্ট কি? আমি বললাম যে গোল্ডেন A+। উনি আমাকে একটা সেই মজার লাইন বলছিল, যে লাইনটা আমি আজও ইউজ করি বা আমি এখন আমার মাথায় থাকবে। বললো যে এটা কিন্তু গোল্ডেন, এটা কিন্তু গোল্ড না। মানে গোল্ডেন মানে কি সোনালি, গোল্ডেন তো যে কোনো কিছু হতে পারে, বাট গোল্ড তো পিওর গোল্ড। কিছুটা সার্কাজম ছিল, কিছু টিটকারি ছিল। আমি যে সিরিয়াস এটা নিয়ে উনি হয়তো বা ব্যাপারটা বুঝে নাই। তো যাই হোক, পরে আমি আমার রুমমেট আর আমি একসাথে থাকতাম, আমি বাসায় ফিরে আসলাম। ফিরে এসে আমার রুমমেটকে আমি জানালাম যে আমার পক্স, আমি ওর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। ও বললো যে কোনো সমস্যা নেই ভাই, তুমি থাকো, আমার নিজের আগে পক্স হয়ে গেছে। তো পক্স সাধারণত একবার হলে খুবই রেয়ার, মানে 1 লক্ষ জনে একজন আবার হবে, না হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হতো। আব্বু চলে আসলেন, পরে 6, 7, 8 আমি পড়তে তো বসতেই পারলাম না। সারাদিন আব্বু চলে আসলেন এলাকা থেকে, আব্বু এসে আমার সেবা যত্ন করে কিছুটা সুস্থ করলেন। 9 তারিখে আমি উইদাউট এনি পড়ালেখা আমি
আর্ম ফোর্সের পরীক্ষা দিলাম, দিয়েই বুঝলাম যে পরীক্ষাটা ভালো হয়েছে, কারণ রেসিডুয়াল নলেজ যেটুকু ছিল ওটাতে কমন পড়ে গেছে। পরীক্ষা দিয়ে বের হয়ে এসে আমি আবার গেলাম ফলো আপে ডাক্তারের কাছে। এবার দেখা গেল যে পক্স সেরে যাচ্ছে কিন্তু জ্বর এখনো আছে। তো টেস্ট করে ব্লাড রিপোর্টে ধরা পড়লো যে এবার আমার টাইফয়েড। তো 15 তারিখ পর্যন্ত আমার মনে আছে যে আমি মানে কোনো মডেল টেস্টে অংশ নিচ্ছি না, কারণ আমার মাথা ঘোরায়, ভালো লাগে না, এবং আমি ওই 12 দিন কিচ্ছু পড়ালেখা করলাম। ইন দি মিন টাইম আমার আমরা 3 জন মিলে এক বাসায় থাকতাম। আমার পাশে যে রুমমেট ছিল, নাম আমি বলবো না, কিন্তু আমাদের ক্লোজ ফ্রেন্ড, ও অ্যাডমিশন টাইমটা খুব মজা করে কাটাইছে। বাবার অনেক টাকা ছিল, তো অ্যাডমিশন টাইমে পড়ালেখা করেনি, কিন্তু শেষের 20 দিন ও পাগল হয়ে গেল, দরজা জানা লাগাই দিল। মানে ওকে আমরা দেখি না, আমার যখন সকাল 6টায় ঘুম ভাঙে আমি শুনি যে ও পড়তেছে। আপনি অসুস্থ অবস্থায় শুয়ে আছে বিছানায় মশারি নিচে, আমি শুনি যে ও পড়তেছে। দুপুরবেলা ধর আমি শুয়ে আছি, শুনিও পড়তেছে। রাত 12টা 11টা 1টা শুনিও পড়তেছে। আমি বললাম যে আমি 3 মাস 4 মাস পড়লাম, এখন আমি পড়তে পারতেছি না, পড়াকে রিভাইজ করবো। আর এই বেটা তো দেখি এমন পড়া দিচ্ছে, তো আমার 3 মাস পর একাই কভার করে ফেলবে। এটা তো চাপ তৈরি করে, পিয়ার প্রেশার থেকে চাপ তৈরি করে। আমি আমার রুমমেটকে বললাম, ও বললো যে না ভাই চিন্তা করো না, তুমি পারবা, ও আমাকে একটা কনফিডেন্স দিল। তো আমার মনে তখন ইমেন্স প্রেশার, আমি এখন কি করবো, আর 7 দিনে কি পড়বো? 23 তারিখে পরীক্ষা, 15 তারিখে আমি উঠে বসছি। আমার এখনো মনে পড়ে যে 7 দিন আমি খুব একটা পড়ালেখা আর কি পড়বো, মানে এর আগের 1 মাসও পড়ি নাই, কারণ স্বাস্থ্যমন্ত্রী মজা করছে। শেষের 20 দিনে ভাবছিলাম যে কাপায় পড়ালেখা করবো, সব পড়ার আমার প্ল্যানও ছিল। আমি যখন প্ল্যানার বের করি আমার মাথা নষ্ট। আব্বুকে শুধু বললাম, আব্বু মেডিকেল ভর্তি পরীক্ষাতে অনেক সময় গ্যাঞ্জাম হয়, মানে প্রশ্ন ফাঁস হয়। তো আব্বু বললো তোমার সিট কয়টা? 3300 সিট ছিল বোধহয়। আব্বু, আমি বললাম 3300। বললো যে 3299 জন যদি প্রশ্ন পায়, একজন তো প্রশ্ন সেটা চান্স পাবে, ওটাই তোমাকে হতে হবে। তো এটা আমাকে চাপে ফেলার চেয়ে আমাকে কিছুটা এটা অনুপ্রাণিত করে যে আমার বাবা যদি আমার এরকম কনফিডেন্স রাখে, তো আমি আই শুড ফিল কনফিডেন্ট। তো পরীক্ষার দিনটা আমি সত্য কথা হলো যে আমার ব্যাপারটা ওরকম হয়ে গেছে, আমার হারানোর কিছু নাই, কারণ আমি গত 1.5 মাস বা 1 মাস ঠিক মতো পড়ালেখাই করিনি। এবং পরীক্ষার আগের দিন আমি বিগত বছরে 2-3 বছর প্রশ্ন নিয়ে বসছিলাম যে আমি তো 2 বছর পড়ছি, আল্লাহ তো দেখছে, আমি তো নিজেও পড়ছি। আমি দেখলাম যে গত অতীতে যেগুলো সেগুলো পারি, আমার স্ট্র্যাটেজি ছিল যে সব তো পারবো না, 90 পাইলেই হচ্ছে, 95 পাইলেই হচ্ছে। পরীক্ষার দিন আমি প্রচন্ড রিল্যাক্স মুডে গেছি, প্রচন্ড রিল্যাক্স। এটা আমি সবসময় পরীক্ষার আগের মুহূর্তে শেয়ার করি। পরীক্ষার আগের দিন আমি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, ওদের 2 দিন আগের মধ্যে একটা জুম সেশন নেই, যারা আমাদের স্টুডেন্ট, ওদেরকে আমি এই স্ট্র্যাটেজিটা শেয়ার করি। এবং এটা আমার কাছে অব্যর্থ স্ট্র্যাটেজি মনে হয়। যারা প্রচন্ড চাপ নিয়ে পরীক্ষা হলে যায়, তুমি যেটা বললা, প্রচন্ড সিরিয়াস, এরা তাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাতে পারে না। যারা একদম পরীক্ষাটাকে একদম সিম্পলি নেয়, একদমই ইজিলি নেয়, তারা এই পরীক্ষাটাকে জয় করতে পারে। কারণ তুমি যখন পরীক্ষার হলে 100 মার্ক, 60 মিনিট সময়, 4-5 মিনিট এমনি নষ্ট হচ্ছে। তোমার ব্রেনে যদি চাপ থাকে, পরিবারের চাপ, লক্ষ্যের চাপ, জীবনের চাপ, এইগুলো যদি তোমার ব্রেন অকুপাই করে রাখে, একটা প্রশ্ন পারবা না, হাই হাইটা তুমি পারতাম, তাহলে তুমি তোমার ব্রেন প্রসেস করতে পারবে না। আমার লক্ষ্য ছিল 1 by 1 যাওয়া, একটা প্রশ্ন আসবে, যা সেটা নিয়ে ভাববো আমি। আমার মনে আছে আমি একটা করে পারতেছিলাম, এবং আই ওয়াজ লিটারালি বলতে এটা কোনো প্রশ্ন হলো দাগা। এবং যখন আমি 45 মিনিট শেষ, তখন আমি এক ধাক্কা 81 দাগাইছি। মানে এটা আমাকে সেকেন্ড থট দিতে হয়নি। ধরো বাংলাদেশের রাজধানী কোনটা, তো ব্রেনে আসে ঢাকা, অপশনে দেখতে পাচ্ছি ঢাকা, দাগা, নো সেকেন্ড থট। প্রিপারেশনটা এরকম ছিল, প্রিপারেশন মানে আমি দেখলাম প্রশ্ন খুব একটা কঠিন হয়নি, কিন্তু আমি দেখলাম যে এই প্রশ্নে হাইস্ট আসবে 95, আমি দাগাইছি কয়টা 81টা, আর 19টা বাকি, তখন ম্যাথ করা বাকি। আমি 10, 20, 30 করেও হিসাব ক্যালকুলেশন করেও 95টা দাগাইলাম। পরীক্ষা শেষে আমার সামনে যে স্টুডেন্ট ছিল, ও পরীক্ষা শেষে আমাকে বললো, তোমার মনে খুব ভালো পরীক্ষা হলো। লক্ষ্যে তুমি কেমনে বুঝলা? কথা বলার তো সুযোগ নাই। আর আগে একটা কথা বলে দিত যে কথা বলে সাইলেন্ট এক্সপেল হয়ে যাবা। তো আমরা তো কেউ কথা বলিনি, বা পরীক্ষা হলে কেউ কথা বলিনি। ও বললো না, আমি মাঝে 2-1 বার পিছনে ফিরে তাকাইছিলাম, দেখি তুমি হাসতেছো। লিটারালি আমি প্রত্যেকটা প্রশ্ন যখন পারতাম, আমার মনে হচ্ছিল এটা কোনো প্রশ্ন হলো দাদা। জাস্ট এইভাবে আমি আলটিমেটলি ভর্তি 83 পাই। আমাদের ওই যে বললাম যে মাইর খেয়েছিল পুলিশ, ও পায় 85, আমি ওই 5th হই আর কি। তো 95টা আমি 10-20 করে দাগাইছিলাম, 12টা ভুল গেছে আর 4টা হয়েছিল। তো 8টা ভুল গেছে, 4টা হয়েছে, 12টা এক্সট্রা দাগাইছিলাম আর কি নিজের মতো করে। তো আমার চান্স পাওয়ার কারণ হলো ওই একদম কোনো কিছু হারানোর। এবং আমি পরবর্তী যত বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি, লিটারালি এইটাই সাহায্য করছে। এবং এখানে যারা ভবিষ্যতে আমার ছোট বোনরা এটা শুনবে, যে বোনদের মারা এটা শুনবে, বাচ্চার উপরে প্রেশার তৈরি করলে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো পরীক্ষা এটা হিউজলি ইম্প্যাক্ট করে। মানে এটা আমি শিক্ষক হিসেবে বহুবার দেখছি। প্রান্ত পরীক্ষার হলে যে চাপ মুক্ত থাকা, দেখবা যে কয়েকদিন আগে যে পিএসজি চেলসির কাছে উড়ে গেল ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে, এর কারণ হলো যে পিএসজি ও চ্যাম্পিয়ন হবেই এরকম মেন্টালিটিতে ঢুকছে, এবং ওদের উপর ওরা নিজেদের খেলাটা খেলতে পারলো না। আর চেলসির হারানোর কিছু ছিল না, উড়াই দিল। এক্স্যাক্টলি এই পরীক্ষাগুলোতে এটা খুব কাজে দেয়। তো পরীক্ষা হল থেকে বের হয়ে আমরা বাবা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা তোমার পরীক্ষা কেমন হলো? তো আমি তো পরীক্ষা দিয়ে বুঝতে পারছিলাম পরীক্ষা ভালো হয়েছে, কারণ আমি তো কোচিং অনেক পরীক্ষা দিয়েছি। কিন্তু বিষয় হলো যে আমার ভালো হয়েছে, তোমার তো আমার চেয়ে ভালো হতে পারে, বাকিদের আমার চেয়ে যদি ভালো হয় তাহলে আমি ঠেকাতে পারবো না। তো আমার লাইন ছিল যে আমি ঢাকা মেডিকেলেই চান্স পাবো,
যদি না আমার চেয়ে 200 জন ভালো পরীক্ষা দেয়। এবং আলটিমেটলি 200 জন দেয় নাই, 4 জন ভালো পরীক্ষা দিয়েছিল। পরে আচ্ছা, আপনার ওই বন্ধুটার কথা বললেন না? বন্ধুটা ইতিহাসে থেকে যাক আমার জীবন স্মৃতিতে। তো তুমুল পড়ালেখা করলো। ও পডকাস্টে শুনলে মন খারাপও করতে পারে, বাট ফাইন। আমার রুমমেট বলছিল যে দেখিস ও চান্স পাবে না। তো আলটিমেটলি ও চান্স পায় নাই, 55 পাইছিল বা সামথিং লাইক দ্যাট। কিন্তু ও তো হেলে না ত্যাগ করে ফেলছিল। ওর একটা মজার কাহিনী আছে। ওই যে বললাম ওর অনেকগুলো টাকা ছিল, তো ওর কাছে তখন 2012 সালে স্মার্টফোন ছিল না, বা স্মার্টফোন তখন কেবল শুরু হয়েছে, সিম্ফনি টিম্ফনি, কিন্তু চাইনিজ কিছু স্মার্টফোন টাইপের ছিল। এক দুপুরবেলা আমরা পড়তেছি, ও আমাদের রুমে আসলো। এই তোফায়েল, বা আমার রুমমেটের নাম ছিল শুভ, এই তোমরা কি এই ফোনটা কিনবা? তো ফোনের দাম ধরো 4-5 হাজার টাকা, আমাদের কাছে আছে নাকি? আমরা বললাম 500 টাকা হইলে দাও। ও বললো না ভাই থাক। একটু পর আমাদের কাজের বউ আসে, বললো যে ওই ভাইজান ফোনটাকে ফেলাই দিছে। মানে আমরাও প্রথমে বুঝতে পারিনি ফেলে দিছে, এটা কি সম্ভব? বলেছে না ভাইজান ফোনটাকে ফেলে দিছে ওই পাশে। তো আমরা যেই এলাকায় থাকতাম, ফার্মগেটের চার্চটা আছে না, ওটার পেছনে ওই জায়গাটা তো যে পুরাতন এয়ারপোর্ট, ওই জায়গাটা পুরাতন এয়ারপোর্টের হলো আগের অফিসারদের বাসা। আচ্ছা, তো আমরা যে বাসাটাতে থাকতাম তার পাশে একটা জঙ্গলের মতো ছিল, জঙ্গল না ধরো একটা ফাঁকা জমি যেটাতে অনেক গাছপালা গজাইছে, বিল্ডিং নাই। ওই বিল্ডিং এর মধ্যে ফোনটাকে ছুঁড়ে মারছে, কারণ পরীক্ষার 1 মাস আছে, ওর পড়ালেখা হচ্ছে, ডিস্ট্রাকশন ছুঁড়ে ফেলে দিছে। আমরা তো বাকরুদ্ধ। তা আমরা প্ল্যান করলাম যে ফোনটাকে উদ্ধার করে বেঁচে দিই। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। অনেকে এখন আমরা দেখি যে এডটেক নিয়ে যখন আমরা কাজ করি, আমরা দেখি যে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়, ফেক আইডি খুলে আসলে অনলাইনে পড়াশোনাটা করে। মানে ফোন ছুঁড়ে ফেলে দেয় না হয়তো, কারণ আমরা এটাতেই আসতেছি আসলে যে অনলাইনে পড়াশোনার নতুন একটা ডাইনামিক্স আসলে অ্যাড হয়েছে, ভর্তি পরীক্ষার এই যুদ্ধ বলি বা জার্নি বলি। আপনি তো দীর্ঘদিন ধরে আসলে এডটেকে আছেন এবং অনলাইনে পড়াচ্ছেন। যদি আপনার সময়ে এডটেক থাকতো, বা আপনার সময়ে যদি ডিএমসি ড্রিমার্স থাকতো, ফাহাদ ভাইয়ের একাডেমি থাকতো, এসিএস থাকতো, ডিএমসি অ্যাসপিরিয়েন্টস থাকতো, তাহলে আপনি আসলে সেটা দিয়ে কি মনে করেন যে আপনি বেনিফিটেড হতেন? কারণ আপনি তো খুব ট্রেডিশনালি যে পার্সপেক্টিভটা, এমন স্টুডেন্ট এখনো আমাদের বাংলাদেশে আছে যারা হচ্ছে মনে করে যে না, যে এডটেকে যাব না, আমি হচ্ছে অফলাইনে পড়াশোনা করব, এডটেক আমাকে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে না। তো আপনার কি মনে হয়, মানে আপনি যেহেতু ওইরকম একজন শিক্ষার্থী ছিলেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কি এই ব্যাপারে? আমি তো মানে একদম আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সই বলতে পারবো। 2012-তে আমি এডটেক ইউজ করিনি, বাট আমার যে বর্তমান পড়ালেখা সেটাতে তো বর্তমানে আমাকে সাপোর্ট নিতে হয়। মানে আমাদের যারা এই ফিল্ডে অলরেডি এক্সেল করেছেন, তারা যখন কোনো কোর্স লঞ্চ করেন, আমি শান্ত দ্রুত এনরোল করি। এবং এটা আসলে সত্য কথা, মানে এটা যারা হয়তো বা যারা বুদ্ধিমান তারা কিন্তু জানে যে কার কাছ থেকে কোন রিসোর্সটা পাওয়া যাবে। এডটেক যেটা করে, এটা ইমেন্স কন্টেন্ট প্রোভাইড করে। এটা কম্পেয়ারেবলই না ট্রেডিশনালের সাথে। তুমি যদি আমাকে এখনো বলো যে অফলাইনের যে ক্লাস কোয়ালিটি আর অনলাইনের ক্লাস কোয়ালিটি বা কন্টেন্ট, আকাশ এবং জমিন পার্থক্য। হ্যাঁ, আমার চেয়ে অফলাইনে কেউ ভালো পড়াতে পারে, হতে পারে যে আমার চেয়েও ভালো শিক্ষক অফলাইনে থাকতে পারে, কিন্তু তার তো সময় কম। 2 ঘন্টার মধ্যে সে চাইলেও কন্টেন্টটাকে গুছাই দিতে পারবে না। আর আমি তো 6 ঘন্টা ধরে পড়াতে পারবো। স্টুডেন্ট যে কোনো সময় তার সুবিধা মতো করে ওটাকে বারবার রিক্যাপ করতে পারবে। তো এটা কম্পেয়ারেবলই না, এটা একদমই কম্পেয়ারেবল না। এডটেক ফার অ্যাহেড। পড়ালেখা করার জন্য, শেখার জন্য এডটেকের কোনো বিকল্প নেই। অফলাইনে বসে বসে ক্লাস করা ইটস লিটারালি আমার কাছে পিওরলি টাইম ওয়েস্ট মনে হয়। এবার যদি আমরা একটু আমাদের কোর্সটা নিয়ে কথা বলতাম, যেহেতু আমাদের সাথে ইতিমধ্যে 2000-এর বেশি শিক্ষার্থী আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে, এবং মেডিকেল অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির মধ্যে অনেকে যুক্ত হবে আমাদের সাথে। তো তাদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে বলতেন যে আমাদের কোর্সের স্পেশাল ফিচার্সগুলো কি কি, এবং ওই ছাত্রছাত্রীরা যারা ডিএমসিতে পড়তে চায় বা যারা কিনা এমবিবিএস এর সিট চায়, তাদেরকে আমরা আসলে কি অফার করছি? প্রথম কথা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মানে মূল প্রায়োরিটিটা তোমার কি? এখন আমাদের কোর্স কি সবাইকেই কিনতেই হবে কিনা, বা আমাদের কোর্স থেকে এনরোল করতে হবে কিনা? উত্তর হলো না। কেউ যদি নিজেই মূল বই একদম যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারে, এবং আমি তো নিজেই আমার কোর্সে ভর্তি হয়ে তো আর মেডিকেলে চান্স পাই নাই, তো এটা তো ম্যান্ডেটরি কোনো কিছু না। কিন্তু বাস্তবতা হলো তখন আমি যেমন ভর্তি হইনি, আর কেউই কিন্তু ভর্তি হয়নি, কারো কাছে কিন্তু সেই সুযোগটা ছিল না, রাইট? কিন্তু এখন কিন্তু ব্যাপারটা তা না। এখন তুমি ভর্তি হলে না, তুমি ধরে নিলে যে আমরা ধরো, অনেকেই ধরে যে আমরা ধরো ব্যবসা করছি, অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে, দ্যাটস ফাইন। কিন্তু বাস্তবতা হলো যে এখানে ধরো আমি যেটা পড়াচ্ছি, আমি এই ফিল্ডে 12 বছর ধরে পড়াচ্ছি, যখন থেকে আমি ডিএমসিতে চান্স পাইছি। ফার্স্ট ইয়ারে যেরকম পড়াতাম, এখন আর তখনকার পড়ার মধ্যে একটা আকাশ জমির পার্থক্য আছে। দিনে দিনে আমি নিজেই শিখেছি যে আরও কীভাবে ফাইন টিউন করতে হয়। ফাহাদ ভাই একই রকমভাবে, তারও 15 বছর হয়ে গেলো। সাদ ভাই 16-17 বছর ধরে সেম জিনিস, সেম কন্টেন্ট, সেম জিনিস পড়াচ্ছেন। ওই যে বললাম, কেউ যদি একা পড়তে চায় খুবই ভালো, কিন্তু বাস্তবতা হলো যে একটা বিশাল চ্যাপ্টার, জাস্ট একটা চ্যাপ্টার উদাহরণ দিই, কোষ এর গঠন। আমি তো গ্যারান্টি দিলাম 27 ব্যাচ শুরু করছে, 26 ব্যাচ রানিং,
25 ব্যাচ তো ক্লাস শুরু করবে। কৌশল গঠন তুমি 100 মার্কের পরীক্ষা নাও, কয়জন এ প্লাস পাবে? বেশিরভাগই পাবে না। কিন্তু তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষা এ প্লাস না পেলে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবে না। বুঝতে পারলাম? তার মানে এই চ্যাপ্টার কেন বেশিরভাগ পাবে না? কারণ এত বড় চ্যাপ্টার, এত তথ্য, ডেপথটা নিজে নিজে বোঝা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে এটা প্রচন্ড কঠিন। আমরা যেটা করি, আমরা কি করি? আমরা ক্লাস নেই, ক্লাসে যে কাজটা করি টপিকটাকে খুব দ্রুততার সাথে বুঝিয়ে দিয়ে কিভাবে সহজে মনে রাখবে এবং কোন লাইন থেকে প্রশ্ন হবে সেটা খেয়াল করে দেওয়া। আমরা যদি না করতাম এটা ওকেই করতে হতো। ওর 4 ভাগের 3 ভাগ কাজ আমরা করে দিচ্ছি, কন্টেন্টটা গুছানো, যে কতটুকু পড়তে হবে, 2 কিভাবে পড়তে হবে, 3 কোন লাইন থেকে প্রশ্ন আসবে, 3টা আমি করে দিলাম। ওর কাজ হলো খালি এখন পড়া। এই কাজটা এর আগে আমাদেরকে নিজেকেই করতে হতো। দুটার মধ্যে কিন্তু আকাশের জমিন পার্থক্য। চ্যাপ্টারটা পুরো ক্লাস করার পরে যেভাবে গোছানো থাকবে, ক্লাস না করলে চ্যাপ্টারটা যেরকম থাকবে, এটা যে কোনো একটা স্টুডেন্ট অনেস্টলি বলতে পারবে যে না ভাইয়া, ক্লাস করার পরে এটার যে পরিমাণ ক্ল্যারিটি আমার তৈরি হয়েছে, ক্লাস করার আগে এই ক্ল্যারিটি আমার ছিল না। আমি নিজে পড়ছি কিন্তু ব্রেনের মধ্যে একটা আবছা ধারণা তৈরি হয়েছে। আমরা এই জিনিসটা অফার করতেছি। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার, প্রায় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম 2500 জন যুক্ত, সামনে আরো যুক্ত হবে। একটা ইকোসিস্টেমের মধ্যে সে ঢুকে গেল, অসংখ্য বাচ্চার সাথে পরীক্ষা দিয়ে সে নিজেকে আপডেট করতে পারবে। তারপরে এক্সট্রা ইনফোর জন্য আলাদা ক্লাস, এটা একটা বিশাল জিনিস। হ্যাঁ, এক্সট্রা ইনফো কি পড়তে হবে, এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর জন্য বিশাল মাথায় চাপ যে এক্সট্রা ইনফো কি পড়বো। এইটা একটা বিশাল ব্যাপার। মানে এইটা যে আমরা আলাদা করে ক্লাস এবং আলাদা করে নোট প্রোভাইড করতেছি, এটাও অনলাইনে তন্ন করেও যদি খুঁজে, মানে তন্ন করে খুঁজবে, পাবে না। তো এটা একটা ইউনিক জিনিস এবার আমরা প্রোভাইড করতে যাচ্ছি। ব্যাপারটাকে অনেক বেশি ফিচারের কথা বলে আমি জটিল করবো না। কিন্তু ও যদি মনে করে যে আমি মেডিকেল ভর্তি করে চান্স পাবো, কোর্সের ফি ইনসেন্টলি কম আসলে, সত্যি কথা। মানে যেই কন্টেন্ট অফার করা হচ্ছে বা অফলাইনের তুলনায় অনলাইন, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ আসলে। অবশ্যই অ্যাডভান্টেজ, স্টুডেন্টের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ। ও যদি মনে করে এটা, ও ধরো অফলাইনেই ধরো ওটার উপরেও ট্রাস্ট করে, ট্রাস্ট আসতে তো সময় লাগে। মানে এডটেক তো ইন দ্য ফিল্ড ধরো 5-6 বছর 7 বছর, অফলাইন আছে 20-30 বছর ধরে। ওর ট্রাস্টেবিলিটি, ওর কনসিস্টেন্সি অনেক বেশি। 2030-এর পরে টেক উইল বি দ্য, মানে কোনো সন্দেহ নেই যেটা ট্রাস্ট 1 নম্বরে থাকবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তো সেই পর্যন্ত স্টুডেন্টটাকে জাস্ট অ্যাড অন হিসাবে ইউজ করতে পারে এবং আমি তো গ্যারান্টি দেবো যেটা অফলাইনে থেকে বেটার আউটকাম দিবে। রাইট। আমরা স্ট্যাটিস্টিক্যালিও কিন্তু খেয়াল করি যে সমস্ত স্টুডেন্টরা ডিএমসি তে পড়ে বা ভালো ভালো জায়গায় র্যাঙ্ক করে, তারা কিন্তু মেডিকেল বলি বা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং হোক, তারা ট্রেডিশনাল অফলাইনের সাথে সাথে তাদের অনলাইনে প্রস্তুতির একটা অপশন তারা রাখে। তারা রেকর্ডেড ক্লাসগুলো করতে পারে বা পরীক্ষাগুলো দিতে পারে। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। জাস্ট আরেকটু ইনফরমেশন আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে, যে আসলে আপনি ব্যক্তিগতভাবে আমাদের কোর্সে কি কি পড়াচ্ছেন এবং কোন জিনিসগুলো পড়াবেন। কারণ যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা তো আসলে এই জিনিসগুলো খেয়াল করে যে কে কোন অধ্যায়টা পড়াচ্ছে, তারপরে কিভাবে কন্টেন্টগুলো আসতেছে। সো আপনি তো সম্ভবত ফিজিক্সও পড়াবেন, তো এই বিষয়ে যদি একটু বলতেন যে এই জায়গাতে আসলে আপনার এক্সপার্টিসটা কিভাবে আসলো। আচ্ছা, আমি তো প্রথম কথা হলো বায়োলজি পড়াবো। বায়োলজির 50%, 24টা চ্যাপ্টারের মধ্যে 50% আমি ডিল করবো, 50% ফাহাদ ভাই ডিল করবেন। সাথে ফিজিক্সের 21টা চ্যাপ্টারে 50% আমি ডিল করবো, 50% ফাহাদ ভাই ডিল করবেন। আর কেমিস্ট্রি অংশটুকু পুরোপুরি সাদ ভাই দেখছেন, যে ইংলিশের জন্য তো আমাদের ডেডিকেটেড টিচার প্যানেল আছেই। তো ফিজিক্সটা পড়ানো, প্রথম কথা হচ্ছে যে মেডিকেল ফিজিক্স আর ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স একটু আলাদা। মেডিকেল ফিজিক্স অনেক বেশি জ্ঞানমূলক প্রশ্ন আসে, আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ফিজিক্স অনেক বেশি হলো ক্যালকুলেশন বা অ্যানালিটিক্যাল। তো সেই তুলনায় মেডিকেল ফিজিক্স আমরা ডাক্তাররা পড়াতে পারি বা আমরা পড়াই, এবং যেহেতু প্রস্তুতিটা আলাদা আমরা এটা কিছুটা বেটার বুঝি। তবে এমন না যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের ধরো অপূর্ব, ও যদি মনে করে মেডিকেল ফিজিক্স পড়াতে পারবো না, ব্যাপারটা তা না। মানে ওর জন্য এটা ইজি, তো ও চাইলেও পড়াতে পারে, সামনে ও যদি চায় ও পড়াবে। হ্যাঁ, তো আমরা আমাদের মতো করে চেষ্টা করি, এবং স্টুডেন্টদের রিভিউ, আমি তো গত 6-7 বছর ধরে মেডিকেল ফিজিক্স পড়াচ্ছি, স্টুডেন্টদের রিভিউ ভালো, যে ভাইয়া যা পড়া তাই থেকেই। এবং মেডিকেল ফিজিক্সে 20 পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষায়, একমাত্র সাবজেক্ট যেটাতে উইদাউট এনি কনফিউশন 20 পাওয়া যায়। বায়োলজিতে কিছু কনফিউশন থাকে, এমন জায়গা থেকে প্রশ্ন করলো যে টিচারও কনফিউজ, আমি নিজেও কনফিউজ। কেমিস্ট্রিও প্রত্যেক বছর 25-25 কমন ফেলানো যায় না বা কমন পাওয়া যায় না, ফিজিক্সে যায় 20 লক্ষ্য রাখা উচিত যে ডিএমসিতে পড়বে। সেই জন্য আমরা একটা অল ইন ওয়ান কন্টেন্ট প্রোভাইড করতেছি মেডিকেল। আমাদের তো মানে একটা কম্প্যাক্ট ড্রিম বুক সিরিজও আছে, বা আমাদের টিচারদেরও আছে। এই বিষয়ে যদি কিছু অ্যাড করতে চান যে ওয়াই দ্যাটস এক্সট্রাঅর্ডিনারি। আবারও বলছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার মূল বই তো মূল বইয়ের বিকল্প কোনোটাই হবে না। কিন্তু ওই যে কোষের গঠন চ্যাপ্টারটা উদাহরণ দেই, কোষের গঠন চ্যাপ্টারটা 80 পেজ 85 পেজ, প্রত্যেক বছর পেজ বাড়ে। কম্প্যাক্ট বুকে এটা 15 পেজ 20 পেজে গুছানো। আচ্ছা, ভর্তি পরীক্ষার আগের দিন বা যে কোনো একটা পরীক্ষা দিতে যাবা তার আগের দিন, এখন কারণ ওইখানে তো সব তথ্য তোমার লাগবে না, 80 পেজে সব তথ্য থেকে তো চাইলেও প্রশ্ন হবে না।
বোঝো নাই? একটা ভূমিকার মধ্যে একটা লাইন থেকে প্রশ্ন হবে, তো তোমার তো পুরো 80 পেজ গো থ্রু করার দরকার নেই। যদি তোমার 20 পেজ থাকে, মেডিকেল ফিজিক্স এক একটা চ্যাপ্টার, ধরো নিউটনিয়ান বলবিদ্যা একটা চ্যাপ্টার হলো 60-70 পেজ, এটা আমাদের বইয়ে এটা সব মিলে সর্বসাকুল্যে 7 পেজ। 70 পেজের জায়গায় 7 পেজ রিডিং পড়ে পরীক্ষার হলে পুরো কমন পেয়ে যাওয়া, এবং 7 পেজ মানে কি কম, 7 পেজ মানে হলো ওইখানকার সব কিছুকে নিয়ে এসে এখানে অতিরিক্ত বই সব কিছুকে এনে এই বই ঢুকাই দেওয়া, কম্পাইলেশন একদম একটা পিওর কম্প্যাক্ট। ও জাস্ট এই 7 পেজ রিডিং পড়ে যাবে, পরের দিন সব কমন পাবে। তো এটা তো মানে এর চেয়ে ভালো রিভিশন টুল এই মুহূর্তে নাই আসলে। বাকি সবগুলো বই চেষ্টা করেছে নিজেদেরকে এরকম মোটা বানানোর, এখন স্টুডেন্টের পার্সপেক্টিভ ওরা চিন্তা করে না, এত মোটা মোটা বই পড়ার পর আবার এই মোটা বইটা পড়বে, এটা আসলে তো এটা আমাদের একটা টোটালি একটা অর্থিক বুক। এই বই পড়ার পরে যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের এই ছোট ছোট চিকন চিকন বইগুলো এই পেজগুলো রিভাইজ করে যাওয়াটা আমি মনে করি ম্যান্ডেটরি। এটা 25,000 এবার পরীক্ষা দেবে তারাও, 26-27 যারা অংশ নিবে তারাও চাইলে এটা এখনই কালেক্ট করে এখনই পড়ে রাখতে পারে। যত পড়বে রিকল যত বেশি করবে তত বেশি তথ্য মাথায় বসবে। আর ওই যে বললাম যে কেউ অবাক হয়ে যেতে পারবে 1.5 মাস না পড়ে মেডিকেলে 5th হলেন, আপনি নিশ্চয়ই চাপা মারতেছেন। এটা তুমি প্রশ্নটা করো না, এই সেদিন অবাক হলাম। এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু বাস্তবতা হলো ওই যে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে আগের রাতে পড়ে কেউ চান্স পাবে না। ওই যে 20 দিন না হলে তো ওই ফার্স্ট হতো আমার বন্ধুটা, 20 দিন পরে এটা হয় না। এটা হলো 2 বছরের যাত্রাতে একই প্রশ্ন বারবার পড়তে 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 কমন প্রশ্নগুলো যখন তোমার কাছে একদম মনে হবে যে এটা কোন প্রশ্ন হলো, আর তোমার কাছে সহজ প্রশ্নটাকেই কঠিন মনে হয়, তাহলে বুঝতে তোমার প্রস্তুতি হয় না। আর তুমি যখন দেখবে যে ইজি প্রশ্নগুলো আমি এমনিই পারি, তখন বুঝবে যে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। তো মেডিকেল ভর্তি পরীক্ষা 70টা প্রশ্ন ইজি, রাইট, যারা ভালো পড়ালেখা করে তারা এটা ইজিলি পারে। 30টা প্রশ্ন হয়ে খেলা, 70টা পারলে তুমি চান্স পেয়ে গেলা, বাকি 30টার মধ্যে 20টা পারলে ডিএমসি, বাকি 15টা পারলে ধরো সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিংহ, 5টা পারলে কক্সবাজার, চিটাগাং, মানে কক্সবাজার বা চাঁদপুর মেডিকেল শেষের দিকে। 70টা প্রশ্ন কিন্তু যারা চান্স পায় তারা সবাই পারে। ওই 70টা প্রশ্ন বারবার পড়তে পড়তে ওগুলো কমন প্রশ্নগুলাই আসে, কিন্তু দেখা যায় যে অনেকের কাছে কমনগুলোকেও কমন বলে মনে হয় না পরীক্ষার হলে, ওটাকেও কঠিন বলে মনে হয়। রাইট ভাই, আমরা আমাদের পডকাস্টটা শেষ করব, তো তার আগে আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, বা বিশেষ করে যারা এবার ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু স্পেশাল বলার থাকে। আচ্ছা, আমি এবার যারা ভর্তি যুদ্ধে অংশ নিবে, মানে এই পডকাস্টটা তো আমরা 2025-এ শুট করছি, তো 25-এর বাচ্চা কাচ্চারা তো দেখবেই, বাট 26, 27, অনাগত 28 সামনে যারা অংশ নিবা, মানে জীবন কিন্তু চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে, বাট বাস্তবতা কি গত 30 বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা যেভাবে হতো এখনো সেভাবেই হয়, ওই বইগুলোই পড়তে হয়। তো আমি সবাইকে এটাই জোর দিব, তুমি আমার কাছে কোর্সে ভর্তি হও চাই না হও, আমাদের মেডিকেল কোর্সে ভর্তি হও চাই না হও, যেখানেই পড়ো মূল বইটাকে তোমাকে ভালো করে পড়তে হবে তুমি যদি চান্স পেতে চাও। এবং এইচএসসি পরীক্ষার এইচএসসির সময়টা ওই 2 বছর এবং অ্যাডমিশনের 4টা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে তুমি ডাক্তার হতে চাও, এই 2 বছরকে জীবনের সেরা পরিশ্রমটা করতে হবে। তুমি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারো, কিন্তু তোমার মনে যদি স্বপ্ন থাকে যে তুমি ডাক্তার হতে চাইতা, তাহলে ওই স্বপ্নটা তোমাকে পূরণ করতে হলে 2 বছর পরিশ্রম করতে হবে। এই 2 বছর আমার মনে হয় না যে আর তোমার সময় নষ্ট করার কোনো সুযোগ আছে, কোনো কিছুতেই সময় নষ্ট করবে না। আমি তোমার প্রতি একটা আর্নেস্ট অনুরোধ করব, জীবনটা যদি বেঁচে থাকো দুনিয়াতে অনেক বড়, অনেক সময় কাজে লাগাতে পারবা, এই 2 বছর সেরা পরিশ্রম করবা। আর তো এটার জন্য আমার কাছে পড়তে হবে ম্যান্ডেটরি না, এসসিএসসি মেডিকেল কোর্সে ভর্তি হতে হবে ম্যান্ডেটরি না, ডিএমসি ডিমার্সি কোর্সে ভর্তি হতে হবে, এটা ম্যান্ডেটরি না, যদি তুমি মূল বইটা ভালো করে পড়ো। আর তুমি যদি মনে করো যে ভাইয়া আমি আপনার সাহায্য চাই, তাহলে আমার ডক্টর তোফায়েল আহমেদ পেজে চাইলে আমাকে সরাসরি মেসেজ দিতে পারো। এখানে এই পেজটা সম্পূর্ণ আমার ছোট্ট ভাই বোনদের জন্য ডেডিকেটেড করেছি, আমি সেটাতে পার্সোনালি ইনবক্সে রিপ্লাই করি। তো সবাইকে আমি আমার ক্যাম্পাসে, ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে দাওয়াত দিয়ে রাখছি, এবং ইনশাআল্লাহ দেখা হবে। তোমরা যদি কেউ আজকের এই পডকাস্ট থেকে একজন অনুপ্রাণিত হও, ওই দেখা হলে যখন তুমি বলবে যে ভাই আপনার এই পডকাস্টে আপনি যে দাওয়াত দিয়েছিলেন, এই যে দাওয়াত গ্রহণ করলাম এবং এই দাওয়াতে আজকে আমাকে খাওয়ান, দ্যাট উড বি দ্য মোস্ট দ্যাট উড দ্য প্রাউডেস্ট মোমেন্ট ফর মি। তো সবার জন্য শুভকামনা। প্রান্ত, তোমাকে অনেক ধন্যবাদ, দ্যাট ওয়াজ এ ভেরি জলি পডকাস্ট। এবং আমিও বলবো যে কেউ যদি সত্যিকার অর্থে এই পডকাস্ট থেকে উপকৃত হন, এবং যদি আমাকেও ব্যক্তিগতভাবে কেউ কোনোদিন এসে বলেন আপনাকে না পেয়ে যে আপনাদের এই পডকাস্টটা আমি দেখেছিলাম তোফায়েল ভাইয়ের সাথে আপনাকে, এবং সে যদি আমার কাছেও ট্রিট চায়, আই উইল বি ভেরি হ্যাপি, এবং আমিও তাকে আপনার হয়ে সেই ট্রিটটা আমি তাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ তোফায়েল ভাই ফর দিস থট প্রভোকিং পডকাস্ট। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এসিএস আমরা যখন স্ট্যাটিস্টিক্স গুলো দেখি, যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টুডেন্টরা আমাদের সার্ভিসটা নেয়,
আপনাদের ক্লাসগুলো করে এবং তারা খুবই ভালো করে, তারা তাদের স্বপ্নের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। সো আজকে আমরা দেখলাম যে আসলে প্রতিটা ডাক্তার একজন স্বপ্নবাজ শিক্ষার্থী ছিলেন। এবং তোফায়েল ভাই যতই মজা করে জিনিসটা বলুক, যাত্রাটা এত সহজ ছিল না, খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং ওনার অসুস্থতা, তারপরেও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে 5th হওয়া, তো এই পুরো গল্পটা আমি আশা করি আমাদের শিক্ষার্থীদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। এবং যারা আমাদের সাথে যুক্ত হবেন আমাদের এসিএস মেডিকেল অ্যাডমিশন ব্যাচে, তাদের সবার জন্য শুভকামনা। এবং এছাড়াও যারা যে যেখান থেকে দেখছেন, সবার প্রতি প্রাণ ঢালার শুভকামনা জানিয়ে আমাদের আজকের পডকাস্টটি এখানেই শেষ করছি। দেখা হবে এসিএস স্টোরিজের অন্য কোনো পর্বে, অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো গেস্টের সাথে। ধন্যবাদ।